ডক্টর আখতারুজ্জামান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের দর্শকদের সময় দিয়েছেন। আমি প্রথমে যে প্রশ্নটা করছি সেটা হলো, এই যে ঘটনাটা ঘটলো, এটা কি নিছকই দুর্ঘটনা, নাকি এখানে কিছু দায়িত্বহীনতা কাজ করেছে, এখানে কিছু গুরুত্বহীনতা কাজ করেছে, এখানে মানে মানে মানুষের প্রতি যে ফিলিংসটা কাজ করে সেই জিনিসটা কিছু অভাব আপনি দেখেছেন? আপনার কাছে কি মনে হয়? দুর্ঘটনা নিয়ে আগে আলোচনা করতে চাচ্ছি। ধন্যবাদ মাসুদ কামাল ভাই, আপনাকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনার জনপ্রিয় এই প্ল্যাটফর্মে। আমি আপনাকে সালাম জানাই, সেই সঙ্গে আপনার দর্শক শ্রোতাদেরকেও জানাই আমার অন্তিম শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আসলে দেখেন, আমি ঘটনাটাকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখি। দুর্ঘটনা হতে পারে, দুর্ঘটনা এরকম কোনো জিনিস না যে এটা পরিহার করা যায়, দুর্ঘটনা হবে। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে গত 3 দিন ধরে কথা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে আমি 3টা অ্যাঙ্গেল তুলে ধরার চেষ্টা করেছি। প্রথম অ্যাঙ্গেলটা হলো, দুর্ঘটনা ঘটার পর আমার গুরুত্ব কে পাবে? ওই আমার ফ্লাইটটা ধ্বংস হয়ে গেছে এটা, প্লেনটা, বোমারু প্লেনটা, না আমার যে পাইলট মারা গেছে সে, না এখানে এই দুর্ঘটনায় আরো প্রায় তৎক্ষণিক সময়, তখনই বলছে 20 জন মারা গেছে, তাৎক্ষণিকভাবে রিপোর্ট পেয়েছি আমরা 20 জন মারা গেছে। তাহলে ফোকাস পয়েন্টটা কোনটা হবে? আমার ন্যাশনাল প্রায়োরিটি কি হবে? ওই পাইলট, বিমান, না আমার এই নিরপরাধ নিষ্পাপ শিশুরা? আমি যখন দেখলাম সরকার এই ব্যাপারে উদাসীন, বিমান বাহিনী উদাসীন, সবাই উদাসীন, সবাই ব্যস্ত আছে পাইলট সাহেবকে নিয়ে, পাইলট সাহেবকে ফ্যামিলি নিয়ে আসতেছে, তার জন্য ঢাকা চট্টগ্রামে রাজশাহীতে বিমান পাঠিয়ে দিয়েছে, তারা তাদেরকে নিয়ে আসতেছে। আর এই যে নিষ্পাপ শিশুগুলো হাসপাতালে মৃত্যুর সঙ্গে তারা যে কষ্টটা পাচ্ছে, যে মারা গেছে সে মারা গেছে, তত একটা জিনিস বলতে গেলে সে মারা গেছে, তার তো কষ্ট পায় নাই, কিন্তু যারা বেঁচে আছে তাদের যে কষ্টটা, এটা জাতি হিসাবে, আপনি একজন রাষ্ট্রপ্রধান হিসাবে, আপনি একজন সরকার প্রধান হিসাবে, আপনার মধ্যে ফিলিংস নাই? আপনি কি সীমার? আপনি কি পাষণ্ড? বলেন, আপনি কি করে, যখন আপনার খবরে আসলো এবং ছবি আসলো এই শিশুগুলো মারা যাচ্ছে, কি করে আমার প্রধান উপদেষ্টা, কি করে তার উপদেষ্টারা, কি করে কনসার্ন লোকেরা অফিসে বসে থাকলো? যদি ওনার সন্তান হতো তাহলে উনি কি বসে থাকতেন অফিসে? তাহলে উনি কি মানুষ ছিলেন না? আমার প্রধান উপদেষ্টা সাহেব কি মানুষ না? উনি কি প্রধান উপদেষ্টা হয়ে কি এখন অমানুষ হয়ে গেছেন, না অতি মানুষ হয়ে গেছেন? আমার 20টা তাৎক্ষণিক বাচ্চা মারা গেছে, আপনি তো 3টা জিনিস তাৎক্ষণিক বলতে পারতেন। আপনি আশপাশে যতগুলো হাসপাতাল আছে, আপনার অ্যাডভাইজারকে বলতেন অবিলম্বে বলে দাও সমস্ত হাসপাতালে ইমার্জেন্সি গুলো খুলে দাও, 20টা 25টা করে বেড খালি করো। কারণ এগুলো তো ব্যবস্থা নিতে হবে, কারণ কোনো হাসপাতালে তো এক্সট্রা বেড নাই, খালি করে রাখছে না কোনো বেড। আপনি সিএমএসে নিয়ে আসলে তো বেড খালি পাবেন না, ডাক্তার তো রেডি না। আপনি তাৎক্ষণিকভাবে প্রতিটা হাসপাতালে 10 জন 15 জন 20 জন করে ডাক্তারকে সামন করলেন না কেন? কেন তাদেরকে নির্দেশ দিলেন না এবং উত্তরের আশেপাশে সকল হাসপাতালগুলোকে 20টা বা 50টা করে বেড, ইমার্জেন্সি বেড খালি করার নির্দেশ কেন দিলেন না? এটা দিতে কয় সেকেন্ড লাগে, কয় মিনিট লাগে? আপনার যদি এত লেট হেডেড মাথা হয়, আপনার চিন্তা যদি এত ব্যাক ডেটেড হয়, আপনার যদি রিয়াকশন এত দেরিতে হয়, তাহলে হাউ ক্যান ইউ রান দ্য কান্ট্রি? আপনি দেশ চালাবেন কি করে? আপনারা জানেন উত্তরাতে 3-4টা মেডিকেল কলেজ আছে, উত্তরাতে কয়েকটা হাসপাতাল আছে, আমার এখানে ওই কুর্মিটোলা বিশাল বড় হাসপাতাল আছে, সিএমএইচ আছে, বিমান বাহিনীর হাসপাতাল আছে। আপনি একটি অর্ডারে কেন বলে দিলেন না প্রতিটা হাসপাতালে 50টা করে বেড খালি করেন, অক্সিজেন নিয়ে আসেন, বার্নিং এর জন্য ইনস্ট্রুমেন্ট রেডি করেন, এবং ডাক্তার 100 ডাক্তার 200 ডাক্তারকে সামন করেন, দে শুড বি অ্যাভেলেবল এট ওয়ান্স অন দ্য বেড। রুগী আসবে, ট্রিটমেন্ট শুরু হবে, তার নাম ধাম, বাপের নাম, দাদার নাম লেখার কোনো দরকার নাই, ট্রিট দেম ফাস্ট। That was the real reaction of any responsible person. Any responsible person, whatever the government বলেন, যাই কিছু বলেন, he has failed to react. আমার শ্রদ্ধেয় ডক্টর ইউনূস সাহেবকে বলতে হচ্ছে, স্যার, you have failed, miserably you have failed to react on the cry of my children. আমার শিশুর কান্না আপনার কানে পৌঁছায় না, এমন একটা বন্দিশালায় আপনি বসে আছেন যমুনার মধ্যে, যেখানে আমার শিশুর কান্না পৌঁছে না। এটা হৃদয় বিদারক, কষ্টদায়ক, বেদনাদায়ক। স্যার, আমরা শুনেছিলাম বিমান বাহিনী প্রধান বিদেশে এসেছেন, আমরা বিদেশে ছিলেন বলে বলছি তাকে কুইকলি ব্যাক করে নিয়ে আসেন, এখন দেখলাম উনি দেশে ছিলেন। জেন্টলম্যান, আপনি কি যেতে পারতেন না ওখানে?
আপনি হেলিকপ্টার দিতে পারতেন না? আবার আপনি বলতেছেন আপনারা ভুল বুঝবেন না, আপনারা রিমার্স ছড়াবেন না। কাকে বলতেছেন আপনি? ইউ আর এন অ্যাকিউজড, আপনি খুনির আসামি। এই খুনির আসামি আপনি বলেন যে আপনারা বিভ্রান্তি ছড়াবেন না। অটাসিটি কত আপনার? আপনি কে রে ভাই? কেঠা আপনি? হ্যাঁ, বাংলাদেশের কোথায় যদু আছেন আপনি? একেবারে ভাইসে বিমান বাহিনী প্রধান হয়ে গিয়ে আপনার লাট বাহাদুর হয়ে গেছেন গা, যা ইচ্ছে জনগণের উদ্দেশ্যে কথা বলেন। জনগণ উদ্দেশ্যে কথা বলেন আপনি কে? আমি প্রশ্ন করছি, আপনি কে জনগণ উদ্দেশ্যে কথা বলার? জনগণ কিন্তু আপনার বাবার তালুকে বাস করে নাকি জনগণ উদ্দেশ্যে আপনি কথা বলবেন? আমি দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করছি, দুর্ঘটনা ইজ এ পার্ট অফ দ্য লাইফ, এটা হতেই পারে, কিন্তু এর যে গাফিলতিটা, এর যে আপনার যে দুর্বলতাগুলা, ব্যর্থতাগুলো তুলে ধরতে হবে। ব্যর্থতা, তারপরে আপনাদের এক্সট্রা কোশ্চেন নেবেন যে আপনি একটা বিমানবন্দর থেকে, একটা মেইন রানওয়ে থেকে, আমার মেইন জায়গা থেকে আপনার প্লেনটা উড়াচ্ছেন, আশেপাশে এত জনবসতিপূর্ণ, পাশে হাই রাইজ বিল্ডিং আছে, আপনি বলতেছেন এখানে স্কুল বিল্ডিংটা অবস্ট্রাকশন। তাহলে আপনারা এতদিন ধরে কি করতেছেন? কেন বলেন না? কেন বললেন না? এই স্কুলটা যদি অবস্ট্রাকশন হয়ে থাকে তাহলে আপনারা বিমান বাহিনী কেন বললেন? আপনি তো আমার বিমান বাহিনীর কারণে তো আমার এক্সপ্রেস ওয়ে রাস্তা বদলাই দিচ্ছেন। আমার এক্সপ্রেস ওয়ে রাস্তা যেটা ফার্ম কিনতে যাওয়ার কথা ছিল সেটা বদলাই ফেলতে পারছেন, সেটা বদলাই ফেলতে পারছেন আপনি। এখানে একটা হাই স্কুলকে আপনি বদলাতে পারলেন না, এটা কি ধরনের কথাবার্তা বলেন? এই জন্য আই হ্যাভ টু রিয়েক্ট। থার্ডলি আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে নাইদার আমার শিক্ষামন্ত্রীর স্কুলের বাচ্চারা মারা গেছে, এই বাচ্চাদের গার্জিয়ান কে? অভিভাবক কে? শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা। সে 1টা থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রে পর্যন্ত ছুটে যাওয়ার সময় পেলেন না বাচ্চাদের দেখার জন্য? সে তো আবেদন জানাবে সরকারের কাছে যে আমার বাচ্চাদেরকে বাঁচান। এটা তার হিউম্যান ক্রাই হওয়ার কথা ছিল, তার ক্রন্দন হওয়ার কথা ছিল যে আমার বাচ্চাদেরকে বাঁচান। সে তো বলবে তার বাচ্চা। শিক্ষা সচিবকে রূপে দিয়ে আপনি গলা কাটছেন, ঠিক আছে, ওইটা একটা খারাপ মানুষ, তার বাদ দিতে ভালো করছেন। হোয়াট অ্যাবাউট ডিজি এডুকেশন? হোয়াট অ্যাবাউট দ্য আদার ফেলোস? যারা কেউ ওখানে যায় না। এই জন্য স্যার আমি রিয়েক্ট করেছি, আমি বলেছি, এবং আমি এটা নিয়ে আই ওয়ান্ট টু ফাইট ইট আউট। এটা নিয়ে আই টু ফাইট ইট আউট, এটা টু সর্ট ইট আউট। এটা নিয়ে আমি দায়ী করতে চাই। এখন ঘটনা 3 দিন হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে, এখন আমরা ওই বাচ্চাদেরকে ফেরত পাবো না। কিন্তু কারা ব্যর্থ হয়েছে তাদের জন্য তো আমাদেরকে একটা ব্যবস্থা নিতে হবে। এই ব্যর্থ লোক দেখে আমি আরেকটা ব্যর্থতার জন্য দায় দিতে পারি না। 3টা মানুষকে যেতে হবে, চাকরি থেকে সরাইতে হবে। বিমান বাহিনী প্রধানকে সরাইতে হবে, আপনাকে সরাইতে হবে। সরান, আপনি শিক্ষামন্ত্রীকে সরাইতে হবে। সরান, যত তাড়াতাড়ি সরাবেন তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে। সরাইতে হবে আপনাদেরকে সরান। স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে সরাইতে হবে। সে ব্যর্থ হয়েছে ফেল করতে। আর 3 জনকে সরাইতে না পারলে আমি বিনয়ের সঙ্গে বলছি, ডক্টর ইউনূস স্যার, দিস ইজ নট ইউর bread and butter. Please leave this chair. Go back to France. Please. উনি ফ্রান্স থেকে আসছেন, যেখান থেকে আসামে তাই যাকে আলাদা বলছেন, তুমি যেখান থেকে আসছো সেখানে ফেরত যাবে, বুঝছেন না? এটা হলো নারীর টান। তো নারীর টানে উনি চলে যাবেন, উনকে ঠিক হবে। যে এখন সরকার এর সঙ্গে সাধারণ মানুষের যে বিরোধটা আমি মনে করি মনস্তাত্ত্বিক একটা বিরোধ দেখা যাচ্ছে। সেই বিরোধটা হলো সরকার যা কিছু করছে সাধারণ মানুষ সেটাকে বিশ্বাস করছে না, আস্থায় নিচ্ছে না। সরকারের 2 জন উপদেষ্টা ওখানে গেল কালকে, তাদেরকে তারা এখানে জিম্মি করে রাখলো, আটকে রাখলো, বেরোতে দিল না, এটা একটা বিষয়। আবার তারপরে দেখলাম আমরা যে ওনারা যে ফিগারটা প্রকাশ করছে আহত এবং নিহতের, এটাও সাধারণ মানুষ যেন বিশ্বাস করছে না, আস্থায় নিচ্ছে না। এই যে সরকারের প্রতি মানুষের যে আস্থাহীনতা, এটাকে কিভাবে ওভারকাম করা যাবে, অথবা এটা কেন হচ্ছে? এটা একটা ভয়ানক ফ্যাক্টর, যে কোনো কারণে হোক। এটার পিছনে মানুষের যত কিছু থাকুক, মানুষ যে আস্থা নিচ্ছে না, এটা তো প্রমাণ হয়ে গেছে। 2 জন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার তথ্য সচিবকে 9 ঘন্টা আটকে রাখা মানে কি? তারা তো 9 ঘন্টা তাদের দায়িত্ব থেকে কর্তব্য পালন করতে পারে নাই। তাদের কি অধিকার আছে? তারা বেতন নিছে না, ভাতা নিছে না? তো 9 ঘন্টাটা বন্দী ছিল। দে ওয়ার অ্যারেস্টেড বাই দ্য পিপল। রাইট, মানে কি অ্যারেস্টেড? দে ওয়ার অ্যারেস্টেড। তো এটাতে জনগণ অ্যারেস্ট করছে, পুলিশ অ্যারেস্ট, যে জনগণ অ্যারেস্ট একই। অর্থাৎ সে তার দায়িত্ব পালন করতে পারে না, সে কোথাও নড়তে পারে না, চড়তে পারে না। তাহলে আপনি যাকে জনগণ গ্রেফতার করেছে তাকে দিয়ে আপনি আমাকে মিটিং করলেন কেন? আপনি জাতিকে এত বুড়ো আঙুল দেখাচ্ছেন কেন? শেখ হাসিনার কি পতন হয়েছে এটা কি ভুলে যাচ্ছেন? আর আপনি এমন পথে হাঁটতেছেন, এমন পথে চলতেছেন, সেখানে আপনি শেখ হাসিনাকে ওয়েলকাম করতেছেন। তাকে মনে হচ্ছে ঢাকায় আইন না আপনি আবার এই গণভবনে। শেখ হাসিনা তো আপনার ইয়াতে যাবে না, ওই যমুনাতে যাবে না,
হয়তো আপনি আবার রিনোভেট করে গণভবনকে রিনোভেট করাইতেছেন জাদুঘরের জন্য, হয়তো গণভবনটাকে আবার তাকে এনে বসায় দিবেন, এরকমই দেখা যাচ্ছে আপনার, এভাবে জনগণকে দিচ্ছেন। কাজে আপনি যে বলে অনাস্থা, অনাস্থা আর মানুষ কিভাবে প্রমাণ করবে? সেক্রেটারিয়েটের দরজা ভেঙে পোলাপান ঢুকে যায়, এর চেয়ে লজ্জা, এর চেয়ে ব্যর্থতা কি আছে বলেন? কাজে আপনি যেটা বলে অনাস্থা, অনাস্থা তো হয়েছে, সরকারের প্রতি তো জনগণের অনাস্থা হয়েছে। আপনি আরেকটা জিনিস আমি বলতে চাই আপনাকে, আপনি প্রশ্ন না করলে এখানে তুলে ধরছে অনাস্থার কথা বলেছেন। উনি গতকালকে সন্ধ্যার সময় 4টি রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকে বলছেন যে আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা ঐক্য নাই, তারপরে ধমকালেন। 4জনকে দায়িত্বে বললেন তোমরা 4 ভাই এক না, তোমরা এক হয়ে চলো, এই তো কথা বললেন। আমি আসিফ নজরুলের বক্তব্য যা পাইলাম সেটা কি পাইলাম? যা 4জন বেত্তমিজ, তোরা কথা শোনস না, হ্যাঁ তোরা যার যার মতো মারামারি কাটাকাটি করতেছস না, আজ থেকে একসঙ্গে আসবি, একসঙ্গে খাবি, একসঙ্গে বসবি, এই কথাটাই তো বলেছেন। হয়তো শুদ্ধ ভাষায় বলেছেন, হয়তো ইংরেজি মিশায় বলছেন, এবং খুব ফুর্তিতে বলেছেন, আনন্দে বলেছেন। ওনারা কালে কি আনন্দ, এতগুলো ছেলে মারা গেছে, কি আনন্দ দেখছেন ছবিগুলা? জি, কত লজ্জাস্কর ছবি বলেন, কত লজ্জাস্কর ছবি। ডাক্তার ইউনূস স্যার, আপনি অধীনে আসতে হবে, ক্ষমতা তো পাইছেন, খুশিতে তো ডক ডক করতেছেন, বুঝাই গেল। তার মানে আপনি কি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছেন বিদেশি থেকে, যারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে আপনি সেফ আছেন, ইউ আর কন্ট্রোলিং এভরিথিং। আর 4জনকে ডাকে এনে কান ধরে বসালেন, উঠালেন, আর বলে সাবধান, তোর ঐক্যবদ্ধ হয়ে চলবি, আর মারামারি কাটাকাটি করবি, এটা তো বলে দিচ্ছেন। ঐক্যের কথা বললেন, তাহলে 4জনকে ডাকলেন কেন? পরের দিন 10জনকে ডাকলেন কেন? তো ঐক্যটা কে ভাঙলো? 58টা রাজনৈতিক দল আছে, আপনি বলে দেন আওয়ামী লীগকে ডাকবেন না, জামাত জাতীয় পার্টিকে ডাকবেন না, বা জাসদকে ডাকবেন না, বলে যে এই 10টা পার্টি হলো ফ্যাসিস্ট পার্টি, এদেরকে ডাকবো না। তো বাকি দেখে তো ডাকবেন। আপনি কোথায় অধিকার পাইলেন তাদের ডিভাইড করার, তাদেরকে বিভক্ত করার, তাদের ভাগে ভাগে ডাকার অধিকার কেমনে পাইলেন? কেমনেই 4জন সামনে আগে আসলো? আপনি ভোট নিচ্ছেন, কারো কাছে জিজ্ঞাসা করছেন? এই 4জনের সিরিয়ালটা কেমনে করলেন? আপনি কিভাবে সিরিয়ালটা করলেন? কোন দৃষ্টিভঙ্গিতে করলেন? এই অডাসিটি আপনি কোথায় পেলেন? কোথায় পেলেন এই ক্ষমতাটা? এটা কি মিসইউজ অফ পাওয়ার না? না, এখানে আরেকটা জিনিস, এখানে আরেকটা জিনিস ওনারা আলোচনা করলেন। আমি কিন্তু কালকে খুব ভেবেছিলাম যে ওনারা বোধহয় এই যে বিমান দুর্ঘটনা, এই যে নিহত বাচ্চারা এবং আহতদের চিকিৎসা নিয়ে, এগুলো নিয়ে আলোচনা করবেন, কিন্তু আমি যখন আলোচনা করলাম পলিটিক্স নিয়ে, এই জিনিসটা কিন্তু আমার কাছে ঠিক মানে অমানবিক মনে হয়েছে। আমি জানি না আপনার কাছে এটা কিভাবে দেখবেন। কামাল ভাই, আমি তো মনে করছি আপনি তো এটা আরো ভালো বোঝা উচিত ছিল। সরি, আমি এটা আপনাকে নেগেটিভ হতে বলতেছি। না, ঠিক আছে। এইটা মিটিংটা উনি কেন করেছেন? উনাকে যারা অ্যাপয়েন্টমেন্ট দাতা, জি, তাদেরকে দেখাইতে হবে যে উনি সবকিছু নিয়ন্ত্রণ রেখেছেন। উনি হাসি খুশি ভাবে সবাইকে বসাইছেন, ছবি উঠাইছেন, এবং সেখানে আলী রিয়াজ প্রেজেন্স আছে। আলী রিয়াজ কেন? আলী রিয়াজ ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ সাব লিঙ্ক। আলী রিয়াজ একটা লিঙ্কের মিডল ম্যান। এখানে ওই যে কি বলে মুনির হায়দার, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, তারা কাদের লোক, তাদেরকে ডাকে নিয়ে আসছেন। মুনির হায়দার খালি বারবার গ্লাস বদলাচ্ছে। আপনি একটা চিন্তা করেন, আপনি তো মিডিয়ার ম্যান, এরকম ছবি কেউ দেখায় টিভিতে? হাসতেছেন, খাইতেছেন, সবার মুখে খাবার, এরকম ছবি কেউ ভিডিও কেউ আউট করে? কেউ আউট করে? কিন্তু এটাতে কি দেখাচ্ছে? কনফিডেন্স দেখাচ্ছে বিদেশি লোক দেখে, যে হি সো কনফিডেন্স। কিছু হয় না, হি ওয়াজ হাসি খুশি। সকল 4টে বড় বড় বিরোধী দলকে নাকে রশ্মিতে বাইন্দা নিয়ে এসে বসায় রাখছে, আর উনি হাসতেছেন, খুশিতে ফুর্তিতে আছেন। সো দিস ইজ, হি হ্যাজ সার্ভ দ্যাট পারপাস। বাট আপনি যে প্রত্যাশা করতেছেন, এই প্রত্যাশা কার কাছে করতেছেন? এই প্রত্যাশা তো জনগণের নেতার কাছে করতে পারতেন। আজকে রাজনীতিবিদ যদি হইতো ওখানে, তাহলে জবাবদিহি করতে হইতো। আমি ভাবতেও পারি না যে উনি আমার দেশের সরকার প্রধান হয়ে আজকে 32টা বাচ্চা নিষ্পাপ শিশু মারা গেল, উনি একটা বাচ্চার মার কাছে মাথা হাত রাখতে পারলেন না। ওনার নিরাপত্তা কি এতই যে উনি পারলেন না একবার গিয়া হাসপাতালে গিয়ে একটা বাচ্চার মাথায় হাত বোলায় বলতে, বাবারে আমি চেষ্টা করতেছি, তোমাদের যা হয়েছে হয়েছে, আমি আর যেন না হয় সেই চেষ্টা করতেছি। আপনি কমিটমেন্টটাকে আমরা আশা করতে পারি না, ওনার কাছ থেকে আমরা চাইতে পারি না, ওনার কাছে প্রত্যাশা করতে পারি না। এটা যদি বলেন আমরা অপরাধ করেছি, ভুল করছি, বলেন পিনাকি বাবুর কথা যাইতে হয়। আপনার পিনাকি বাবুর ভাষা বেশি বুঝেন, এই জন্য আমি তখন পিনাকি বাবুকে গুরুদেব মানছি। আমি তার ভাষায় কথা বলবো, আমি তার কাছ থেকে ভাষা শিখতেছি। সে যেভাবে কথা বলে আমি সেভাবে কথা বলবো। অনেক ধন্যবাদ। যদি ভালো না হয়, সে যদি কিছু ঢুকাই দিতে পারে যেখানে সেখানে, আমরা পারবো না কেন? মাসুদ কামাল পারবে না কেন? আমরা ঢুকাই দিব। ও ঢুকাই দিলে যদি কোনো অপরাধ না হয়, তা আমরা ঢুকালে অপরাধ হবে কেন? কামাল ভাই বলেন। আর সে তোমার গুরুদেব, আই এম লার্নিং ফ্রম হিম। এবং আমি তাকে দেখেছি সে পজিটিভলি কথা বলে, যদিও যাকে বলে তাকে তার চেয়ে আমরা ছেলে ফেলায়, কিন্তু কথাটা তো জনগণের পজিটিভ। হয়তো আমার বক্তব্যে কি সে খারাপভাবে রিয়েক্ট করে, করুক তো, রিয়েক্ট তো করে,
এই জন্য আমি বলছি, আপনি যেটা বলছেন যে অনাস্থার কথা যে বললেন, আস্থা আছে বলে কোনো মনে হয় বলেন? আমি আমার দলে মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদকে অত্যন্ত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে অন্তত ওনাদের মুখে হাসি ছিল না, ওনারা গম্ভীর ভাবে বসছিলেন। দ্যাট ইজ দি ফেস অফ এ পলিটিশিয়ানস। আমি একটা বিষয় আপনাকে বলতে চাই, যেহেতু আপনার সুযোগ পেয়েছেন, আপনার এখানে অনেক মানুষ দেখে, সরকার লোক দেখে, বেসরকারি লোক সবাই দেখেন। দেখেন আজকে প্রায় 1 বছর হয়ে গেল সরকার আসছে, আপনি না পারলেন পানিশমেন্ট দিতে, না পারলেন কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে, আপনি কোনো পজিটিভ অ্যাকশন দেখতেছি না। তা আমি আজকে আপনার মাধ্যমে একটা অনুরোধ রাখবো, এই আপনি ইমিডিয়েটলি সরকারের কাছে অনুরোধ করেন, সবাই চলেন, আপনি একটা রিকনসিলিয়েশন এন্ড ট্রুথ কমিশন করেন। তওবা করার বিধান আছে, আল্লাহ আমাদের তওবা করার বিধান দিয়েছে। আমরা পাপ করার পরে তওবা করলে আল্লাহ মাফ করবেন, আল্লাহ মাপের মালিক। বিগত সরকারের আমলে সরকারি রাজনীতিবিদ হোক, প্রশাসনিক কর্মকর্তা হোক, আর্মি হোক, বিডিআর হোক, পুলিশ হোক, সাংবাদিক হোক, ব্যবসায়ী হোক, ওরা অনেক অপরাধ করেছে, পাপ করেছে। তাদের পাপ মোচনের সুযোগ দেন। তারা তো দেশেরই মানুষ, তাদেরকে দেশ থেকে বের করে দিবেন, তারা কোথায় যাবে? জেল দিলে দেন, 2 বছর 5 বছর জেল দেওয়ার পর দেশে থাকবে তারা। তাদেরকে একটা রিকনসিলিয়েশনের বা একটা ট্রুথ কমিশনের সামনে তারা এসে বলুক তারা অপরাধ করেছে, তারা অন্যায় করেছে, তারা আপনাদেরকে গ্যারান্টি দেখ যে আর করবে না ভবিষ্যতে। মুসলেখা দেখ, তারা যদি অবৈধ সম্পদ অর্জন করে দিয়ে অবৈধ সম্পদ করেছিল সেগুলো রাষ্ট্রের কাছে জমা দিবে, সারেন্ডার করবে, সারেন্ডার করে দিয়ে একজন ভালো নাগরিক হিসাবে বাকি জীবনটা চালাবে, দেশের সেবা করবে, জনগণের সেবা করবে। এরকম একটা সুযোগ করে দিতে বলেন। এই ব্যাপারটা নিয়ে ফাইট করেন। আর কত কামড়ে মারামারি একজনের বিরুদ্ধে একজনের করবো, আপনি এই বিষয়টা নিয়ে একটু করেন। লেটস হ্যাভ এ ট্রুথ কমিশন, লেটস হ্যাভ এ রিকনসিলিয়েশন করার সুযোগ দেন, আমার তওবার সুযোগ দেন। তওবার সুযোগ আল্লাহ দিয়েছে। আল্লাহ যখন আমাকে তওবা করার সুযোগ দিয়েছে, আপনাকে দিয়েছে, সবাইকে দিয়েছে, আমরা কেন, সরকার কেন এদেশের মানুষকে, সে অপরাধী হোক, তাকে ফাঁসি দিলে দেন, দিতে পারলেন না, 11 মাস চলে গেল, 12 মাস চলে গেল, তখন একটা রিকনসিলিয়েশন সুযোগ দেন, জাতিকে আর বিভক্ত করেন না, সবাইকে ইউনাইটেড করেন, সবাইকে এই দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেন। কাউকে দেশে তাড়ায় দিলে, যারা তাড়ায় দিচ্ছেন তারা কিন্তু দেশের বাইরে বসে নাই, তারা কিন্তু আবার ঘরে ফিরে আসার জন্য সকল পর্যায়ের কাজ করছে। আপনার চোখে ষড়যন্ত্র, তাদের পক্ষে কিন্তু দেশপ্রেম, তাদের কিন্তু দলের প্রতি আনুগত্য, তারাও কিন্তু যেটাকে মনে করছে জনগণের কল্যাণে তারা কাজ করতেছে, তারাও বিদেশ থেকে দেশে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই প্রচেষ্টায় তারা যদি সফল হয়, তা আপনাকে তো কালকে ট্রুথ কমিশনের সামনে যেতে হবে, আপনাকে তো এই রিকনসিলিয়েশন যেতে হবে। তা আপনার মাধ্যমে আমি আজকে সুযোগ পেয়েছি, কমল ভাই, আপনার অগণিত লোকজন দেখে আপনার অনুষ্ঠান সবাই শুনে, এই জন্য আমি এই প্রস্তাবটা আপনার কাছে রাখলাম। আপনি দয়া করে একটু হাইলাইট করেন যে রিকনসিলিয়েশন করে আপনি সবাইকে, এই জাতির মানুষকে ঐক্যবদ্ধ করেন, সবাইকে দেশের সেবা করার, কাজ করার সুযোগ দেন। মানুষ ভুল করে, ভুল করেই বলে সাজা পাইতে হয়, পানিশমেন্ট হয়, ফাঁসি হয়, কিন্তু তারপরেও আল্লাহ বলেছেন তওবা করলে মাফ করে দেন। তওবার একটা সুযোগ সৃষ্টি করে দেন। এই বলে আপনাকে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া যে আপনি আমাকে আপনার অনুষ্ঠানে সুযোগ দিয়েছেন। আমি কৃতজ্ঞ আপনার কাছে। আই এম অবলাইজড টু ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মেজর আখতারুজ্জামান। প্রিয় দর্শক, আপনারা শুনলেন মেজর আখতারুজ্জামান যেহেতু একজন রাজনীতিবিদ, উনি এবং সেই সঙ্গে এক সময় সামরিক কর্মকর্তাও ছিলেন, কাজেই সবচেয়ে বড় কথা উনি বাংলাদেশের একজন মানুষ এবং একজন সংবেদনশীল মানুষ। ওনার এই 3টা পরিচয় কিন্তু ওনাদের কথা, ওনার কথায় আমরা পেলাম। আপনারা শুনলেন, আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন। আমরা চাইবো মেজর আখতারুজ্জামান আবারও আমাদের অনুষ্ঠানে আসবেন এবং আপনাদের সঙ্গে কথা বলবেন। প্রিয় দর্শক, এখন